আসসালামু আলাইকুম। আজ ৪ঠা মার্চ ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সীমান্ত নজরদারির জন্য বাংলাদেশ উড়াচ্ছে তুরস্কের ড্রোন, ভারতীয় বার্তা সংস্থার তথ্য। বিএনপির দাবিতে জল ঢেলে দিলেন সার্জিস আলম। বিতর্কের মুখে অবশেষে কোটা বাতিল। এবার বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে এএনআই বলেছে, বাংলাদেশ তুরস্কের তৈরি TB2 বাইরাক্টার ড্রোনগুলো হাতে পেয়েছে এবং নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি সেগুলো পরিচালনা করছে। বার্তা সংস্থাটির দাবি, ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো এএনআইকে জানিয়েছে ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্রগুলো জানিয়েছে এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর তাদের নিজস্ব অঞ্চলের ভেতরে উঠছে। আর তাই এই এলাকায় তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা। এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে ২০ ঘন্টারও বেশি সময় ধরে উঠছে বলেও সূত্রগুলো দাবি করেছে। বাইরাক্টার TB2 ড্রোনগুলো খুবই অত্যাধুনিক এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য। মনুষ্যবিহীন এই আকাশযানটি আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। মূলত তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্টার TB2 ড্রোন উৎপাদন এবং বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। বাইরাক্টার TB2 ড্রোন হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি এবং হামলা চালানোতেও অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং ২ থেকে ৪টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করতে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোনটি পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইরাক্টার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় ১২৯ কিলোমিটার থেকে শুরু করে ২২২ কিলোমিটার গতিতে উঠতে পারে। অবশেষে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির তাড়াহুড়ায় জল ঢেলে দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাজার বৌদ্ধভূমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা। সেখানে একথা বলেন সার্জিস আলম। তিনি আরও বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা সন্তানদের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব? এর আগে সকাল ৮টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। পরদিন শনিবার গভীর রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, সেই দাবিটা আমরা জানাচ্ছি। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা। সেখানে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত অবসান চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। এর আগে সকাল ৮টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। পরদিন শনিবার গভীর রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রহিমা আক্তার। নতুন আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানের ফলে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। আদেশে আরও বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪-এ আহত শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। গুমের প্রতিটি ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রতিটি গুমের ঘটনা সরকারের উপরের নির্দেশে করা হয়েছে। ওপর বলতে তখনকার প্রধানমন্ত্রী হবেন। বিচারপতি মইনুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা গুমের সঙ্গে জড়িত ছিল তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। গুম কমিশনের সদস্য নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাবো। এসব বন্দিশালা গত ১৫ বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে, সম্ভবত গত ১০-১২ বছরের মতো। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন ইউর সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিব বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার
ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশের জনগণের পাশে থাকবে। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বাংলাদেশ ৩৬ জুলাই ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আমি আপনাদের পাশে আছি এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে রয়েছে। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ইইউ বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। ঢাকার ইইউ মিশন বইটি প্রকাশ করেছে। এতে রাস্তার চিত্র ও গ্রাফিতি প্রদর্শন করা হয়েছে, যা জুলাই আগস্টের বিক্ষোভের সময়ের দমন পীড়ন এবং একটি নতুন বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরেছে। এ সময় লাহবিব বাংলাদেশের প্রতি ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তাদের অংশীদারিত্বের উপর জোর দেন। তিনি বলেন, আমরা শক্তিশালী ও নির্ভরযোগ্য মানবিক উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ইইউ অংশীদারিত্ব আমাদের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি কৌশলগত অবস্থান। আপনারা আমার সমর্থনের উপর এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের উপর নির্ভর করতে পারেন। তিনি জনসাধারণের প্রতিরোধ এবং পরিবর্তনের দাবির প্রতিফলন ঘটাতে শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরেন। ইইউ কমিশনার গত বছর বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়নের কথা স্মরণ করেন। তিনি বলেন, গত বছর আমরা সকলেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা দেখেছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, শত্রুকে আপনি কি দিয়ে মোকাবেলা করবেন? এই পৃথিবীতে শত্রুকে যদি মোকাবেলা করতে চান, তাহলে প্রথম যে অস্ত্রটির কথা বলবো সেটি হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা দিয়েই কেবলমাত্র আপনি শত্রুকে ধরাশায়ী করতে পারবেন। আরেকটা পন্থা আছে, সেটি হচ্ছে ভালোবাসা। অনেক সময় শত্রু এতটাই মারমুখী হয়ে ওঠে যে তার কাছে ভালোবাসা মানে দুর্বলতা। তখন অবশ্যই প্রজ্ঞার মধ্য দিয়ে শত্রুকে ধরাশায়ী করতে হয়। শত্রুর দুর্বলতা খুঁজে বের করে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হয় এই প্রজ্ঞার মধ্য দিয়েই কিন্তু। আর প্রজ্ঞা হচ্ছে বুদ্ধিমত্তার উপরের বিষয়। প্রিয় বন্ধুরা, আসুন প্রজ্ঞা দিয়ে আমরা সকল কাজ করি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশের 7 সদস্যের একটি দল পশ্চিমবঙ্গের কলকাতায় গেছে। এরপর সোমবার সন্ধ্যাতেই তারা ফারাক্কায় পৌঁছান। ভারত সরকারের একটি 6 সদস্যের দলও একই সঙ্গে ফারাক্কায় আসে। শেখ হাসিনার সরকার পতনের পর এই প্রথম বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতে গেছেন। মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের এই দল 4 থেকে 7 মার্চ পর্যন্ত একাধিক বৈঠকে অংশ নেবেন। ভারতের বক্তব্য, এটি বিশেষজ্ঞদের বৈঠক। গঙ্গার পরিস্থিতি দেখে পানি বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্যই 2 দেশের প্রতিনিধি দল ফারাক্কায় এসেছেন। 2 দেশের বিশেষজ্ঞদের দল মঙ্গলবার ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানি বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় দেখার কাজ শুরু করে দিয়েছেন। এরপর 6 এবং 7 মার্চ কলকাতায় পানি বণ্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন, এটি রুটিন বৈঠক। প্রতি বছর 2 দেশের বিশেষজ্ঞরা গঙ্গার পানি পর্যবেক্ষণ করে বেশ কিছু সিদ্ধান্ত নেন। গত বছরও মার্চে এই বৈঠক হয়েছিল। ভারত বাংলাদেশের 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। তার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। সূত্র জানাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই 2 দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্য বলেছেন, এই কমিটি গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের কাজ করবে। 2024 সালে ভারত সফরে এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বাংলাদেশের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের পরিবর্তন করা হবে না। 1996 সালের পর এটি 86 নম্বর বৈঠক। এই আলোচনার কয়েক মাসের মধ্যে ভারতের প্রতিনিধি দলও বাংলাদেশে আসবে। গঙ্গায় পানির মাত্রা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মুহূর্তে পানি বণ্টনের পরিস্থিতি কী হবে। তবে ভারত বাংলাদেশের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবলমাত্র গঙ্গা পানি বণ্টনেই সীমিত থাকছে না। 6 মার্চ পানি বণ্টন সংক্রান্ত আলোচনার পরে আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে।
তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা। ওই সভায় দুই দেশের আরও প্রতিনিধিরা যুক্ত হবেন। সূত্রের খবর, দুই দেশেরই 12 জন করে সদস্য ওই সভায় উপস্থিত থাকবেন। দুই দেশের বিশেষজ্ঞদের দল 4 মার্চ ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানি সরবরাহ সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করবেন। এরপর 6 এবং 7 মার্চ কলকাতায় পানি বন্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা। তবে এই সফরে শুধু গঙ্গায় পানি বন্টন নিয়েই কথা বলবেন তারা। তিস্তা বা অন্য নদীর পানি বন্টন নিয়ে কোনো আলোচনা হবে না। বর্তমান চুক্তিতে বলা হয়েছে, গঙ্গায় যদি 75,000 কিউসেকের বেশি পানি থাকে তাহলে ভারত 40,000 কিউসেক পানি পাবে, 35,000 কিউসেক পাবে বাংলাদেশ। যদি দেখা যায় নদীতে 70,000 থেকে 75,000 কিউসেক পানি আছে তাহলে বাংলাদেশ 40,000 কিউসেক পানি পাবে, বাকিটা ভারত পাবে। আর পানির পরিমাণ 70,000 কিউসেকের কম হলে ভারত 40,000 কিউসেক পাবে। আর পানির পরিমাণ 70,000 কিউসেকের কম হলে দুই দেশের মধ্যে তা সমান ভাগে ভাগ হয়ে যাবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।